এরা জানে সমুদ্র আমাদের প্রাণ কেড়ে নেবে, তবু সমুদ্রেই আমাদেরকে নামবে। তো আজকে আমরা গল্প কবিতার জগৎ ছেড়ে একটু নাটকের জগতে পারি না, ঠিক আছে? যেটা তোমরা সারা জীবন পড়তে বসে করে যাও, আজকে আমরা পড়বো। হ্যাঁ, মানে পড়া থাকলেই নাটক করো না, যে আজকে শরীর খারাপ, আজকে ওই খারাপ সেই খারাপ, সেই নাটক আজকে আমরা বাস্তবে পড়বো, ঠিক আছে? এইবার আমরা যে নাটক পড়তে চলেছি সেই নাটক সম্বন্ধে আমাদের কতটা ধারণা আছে সেটা সম্বন্ধে জানতে হবে। নাটক বলতে আমরা কি বুঝি? আশা করি মোটামুটি সবাই জানি যে নাটকটা কেমন হয় বা জিনিসটা কি। ওই একটা গল্প থাকে, যে গল্পটা শুধু লেখ্য রূপ থাকে না, যে গল্পটার একটা চিত্রায়িত রূপ থাকে বা মঞ্চে উপস্থাপনা করা হয়, যে ধরনের গল্পগুলোকে, সেইগুলোকে আমরা সাধারণত নাটক বলে থাকি। তবে নাটকের সঙ্গে সঙ্গে আরও কতগুলো শব্দ চলে আসে, সেগুলো হচ্ছে গিয়ে যাত্রাপালা। এই যে যাত্রা এবং নাটক দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। যাত্রা, যার মধ্যে অ্যাক্টিং অনেক বেশি ডিপ এবং যার লেন্থ একটু দীর্ঘ হয়, দৈর্ঘ্য একটু দীর্ঘ হয়। নাটক অবশ্যই এখানে অ্যাক্টিং আছে, এমনটা নয় যে এখানে যাবো আসবো চলে আসবো, তেমনটা নয়, এখানেও অ্যাক্টিং আছে। কিন্তু মেন ডিফারেন্সটা কোথায়? যাত্রাপালার সঙ্গে দৈর্ঘ্যে বা সময়ের। নাটক স্বল্প দৈর্ঘ্যের সময়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। আমাদের আজকের পাঠ্য রাইডার্স টু দ্য সি, এটা একটা নাটক, এবং এই নাটক সম্বন্ধে পড়ার আগে আমাদের এর আগের বেশ কতকগুলো তথ্য বা বেশ কতকগুলো কথা জেনে আসতে হবে। প্রথম যার সঙ্গে পরিচিত হতে হবে নাটকে ঢোকার আগে, এই নাটকটি যখন লেখা হচ্ছে তখন দুনিয়া জুড়ে কি চলছে সেই পরিস্থিতিটা, দুনিয়ার থেকে স্পেসিফিকলি পার্টিকুলার যদি একটা জোনে আমরা চলে যাই, সেটা হচ্ছে ওই ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এই সমস্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করি। দেখতে পাবো এই সময় আয়ারল্যান্ড জুড়ে একটা রেভলিউশন আসছে। আয়ারল্যান্ডের বিশেষত ইংরেজি লেখার জগতে লিটারেরি রেনেসার সৃষ্টি হচ্ছে। লিটারেরি রেনেসা এই সময় কি ঘটেছিল? দেখো, মূলত তো আমরা জানি যে ইংরাজি সাহিত্যের উদ্ভাবনা বা ইংরাজি সাহিত্য প্রাবল্য বিস্তার করেছিল ওই ইংল্যান্ড কেন্দ্রিক বা ইংল্যান্ডকে কেন্দ্র করে, এবং অধিকাংশ লেখক লেখিকা ওই ইংল্যান্ড থেকেই উঠে এসেছিল। কিন্তু এই সময় ইংল্যান্ডের প্রতিবেশী দেশ আয়ারল্যান্ড এই ভাবনাটাকে নিতে পারলো না। আয়ারল্যান্ডে এই সময় বেশ কিছু বড় বড় লেখক দেখা গেল। এই যে লিটারেরি মুভমেন্টের সৃষ্টি হলো, সেখানে দুজন প্রধান ব্যক্তি ছিলেন, যাদের মধ্যে একজনকে তোমরা সবাই চেনো, যেটা হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস। আশা করি ওনার নাম শুনেছি, ক্লাস 11-এ ওনার কবিতা তোমরা পড়েছো, সেকেন্ড কামিং, ফার্স্ট সেমিস্টারে। দ্য সেকেন্ড কামিংয়ের যিনি রাইটার ডাব্লিউ.বি. ইয়েটস, উনি একজন আইরিশ পোয়েট ছিলেন, অর্থাৎ আয়ারল্যান্ডের পোয়েট। আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিলেন মহিলা কবি, যার নাম গ্রেগরি। এই দুজন আইরিশ মুভমেন্ট আনলেন ইংরেজি সাহিত্যের জগতে। তারা বললেন ইংরেজদের দেখানো পথ কি অনুসরণ করে কেবল ইংরেজি সাহিত্য রচিত হবে, সেটা হতে পারে না। ইংরাজি সাহিত্য বা সাহিত্যের নিজস্ব কিছু রূপ, নিজস্ব কিছু আকার রয়েছে, সেটা যে কোনোভাবে আমরা উপস্থাপন করতে পারি। তারা যেটা দেখিয়ে গেছেন সেটাই করতে হবে, মানে নেই। ঠিক এই সময়ই এই দুজনের পাশাপাশি আর একটা ব্যক্তির লেখা বেশ মনে দাগ কাটলো। কার? ডাব্লিউ.বি. ইয়েটসের মনে। ডাব্লিউ.বি. ইয়েটস এই সময় ওই লেখকের সন্ধান করছেন। কে এই যুবক লেখক, যার লেখনীর মধ্যে একটা বিপ্লবের ছোঁয়া আছে, যার লেখনীর মধ্যে নতুন কিছু সৃষ্টি করার টেন্ডেন্সি আছে? এবং খুঁজতে খুঁজতে ডাব্লিউ.বি. ইয়েটসের সঙ্গে আমাদের আজকের নাটকের লেখক জে.এম. সিঞ্জ, জন মেলিংটন সিঞ্জ, সাক্ষাৎ হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটসের প্যারিসে। প্যারিসে প্রথমবার ডাব্লিউ.বি. ইয়েটস এবং জে.এম. সিঞ্জ মুখোমুখি হচ্ছেন। এই ডাব্লিউ.বি. ইয়েটস চরিত্রটা বড় ইন্সপায়ারিং একটা চরিত্র। ইনি হচ্ছেন সেই ব্যক্তি, আমি তোমাদের বলেছিলাম, প্রবাবলি হয়তো মনে থাকবে তোমাদের, যিনি গীতাঞ্জলির মুখবন্ধ লিখেছিলেন ইংরাজিতে। রবি ঠাকুরের ইংরাজির
যে মুখবন্ধ সেটা রচনা করেছিলেন কিন্তু ইনি ডাব্লিউ.বি. ইয়েটস। ইনি একজন ভীষণভাবে ইন্সপায়ারিং পার্সন ছিলেন, অন্যদের ভীষণরূপে ইন্সপায়ার করতেন। এই ডাব্লিউ.বি. ইয়েটসই আমাদের আজকের নাট্যকার জে.এম. সিঞ্চকেও অনুপ্রাণিত করলেন। কি বলে অনুপ্রাণিত করলেন তার কথাটা আমি এখানে স্পষ্ট দিয়ে রেখেছি, একটু সেটা নিয়ে আলোচনায় আসি। এই যে দেখো, ডাব্লিউ.বি. ইয়েটসের সঙ্গে যেমন প্যারিসে দেখা হচ্ছে জেমস সিনজে, তো ডাব্লিউ.বি. ইয়েটস তাই কি বলছেন, বলছেন গিভ আপ প্যারিস, প্যারিস ত্যাগ করো। ইউ উইল নেভার ক্রিয়েট এনিথিং বাই রিডিং রেসিন অ্যান্ড আর্থার সাইমন। তুমি কখনই কোনো কিছু সৃষ্টি করতে পারবে না রেসিন এবং আর্থার সাইমনের লেখা পড়ে। উইল অলওয়েজ বি আ বেটার ক্রিটিক অফ ফ্রেঞ্চ লিটারেচার। তারা সবসময়ই ফ্রেঞ্চ লিটারেচার বা ফ্রেঞ্চ সাহিত্যের একজন বিখ্যাত ক্রিটিক থাকবেন। গো টু অ্যারান আইল্যান্ডস, তুমি এক কাজ করো, অ্যারান আইল্যান্ডে যাও। অ্যারান আইল্যান্ড নিয়ে আমি আলোচনায় আসছি। লিভ দেয়ার, সেখানে গিয়ে বসবাস করো। অ্যাজ ইফ ইউ আর ওয়ান অফ দ্য পিপল দেমসেলস, এমনভাবে বসবাস করো যেন তুমি ওই লোকেদের মধ্যে একজন লোক হয়ে উঠতে পারো। এক্সপ্রেস লাইফ দ্যাট হ্যাজ নেভার ফাউন্ড এক্সপ্রেশন, এবং সেই জীবনকে ব্যাখ্যা করো যে জীবন কোনোদিন ব্যাখ্যায়িত হয়নি। তার মানে ডাব্লিউ.বি. ইয়েটস জেমস সিঞ্চকে বললেন, শুধুমাত্র অনুকরণ করে কখনোই তুমি বড় মাপের লেখক হতে পারবে না। তোমার মধ্যে একটা প্রবাবিলিটি রয়েছে, তোমার মধ্যে একটা স্ট্রেংথ আছে, সেটা প্রয়োগ করো। প্রয়োগ করবে কি করে? তুমি সোজা এই প্যারিস ত্যাগ করো, এই ফ্রেঞ্চ লিটারেচারকে অনুসরণ করে লেখা ত্যাগ করো এবং চলে যাও অ্যারান আইল্যান্ড। এবার কথা আসছে অ্যারান আইল্যান্ড জিনিসটা কি, জায়গাটা কোথায়। আমাদের এই যে পুরো নাটকটার প্লটটা বা পুরো নাটকটার গল্পটা যে জায়গাটার উপর সেট হয়েছে সেটা হচ্ছে অ্যারান আইল্যান্ড। অ্যারান আইল্যান্ড হলো এই আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত কতকগুলো দ্বীপ, যেটা বাস্তবে তার অস্তিত্ব রয়েছে, এটা কোনো কাল্পনিক জায়গা নয়। এই অ্যারান আইল্যান্ডেই যে সমস্ত ব্যক্তিবর্গরা বসবাস করছেন তাদের জীবন কাহিনী নিয়ে রচিত হলো আমাদের জেমস সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি। ডাব্লিউ.বি. ইয়েটস জেমস সিঞ্জকে তো এই কথাগুলো বললেন এবং একজন বাধ্য ছাত্রের মতো বা একজন বাধ্য ব্যক্তির মতো গুরুর আদেশ শুনলেন জেমস সিঞ্জ। প্যারিস ত্যাগ করলেন, চলে গেলেন সোজা অ্যারান আইল্যান্ড। জীবনের 4.5 to 5 ইয়ার্স, 4.5 থেকে 5টা বছর পরে রইলেন অ্যারান আইল্যান্ডে। 1898 থেকে 1902 এই সময়কালটা তিনি অ্যারান আইল্যান্ডে কাটালেন এবং সেখানকার মানুষদের জীবনশৈলী, তাদের বাচনভঙ্গি, তাদের জীবনে সংস্কার কুসংস্কারের প্রভাব, তাদের বিশ্বাস অবিশ্বাস, তাদের জীবন রীতি, এই সমস্ত কিছুকে অত্যন্ত ক্লোজলি ফলো করলেন জেমস সিঞ্জ এবং সেই ফলো আপেরই ফলশ্রুতি হলো রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি কোনো ওই বদ্ধ ঘরের মধ্যে বসে পত্রিকাতে কোনো টপিক পড়ে কোনো বই পড়ে রচিত গল্প নয়, কোনো রচিত নাটক নয়। রাইডার্স টু দ্য সি জীবনকে সামনে থেকে প্রত্যক্ষ করে রচিত এক গল্প। অ্যারান আইল্যান্ডের জীবনের 5টা বছর কাটিয়েছেন আমাদের লেখক এবং সেখানে থেকে তাদের বুঝেছেন, তাদের জেনেছেন, তারপরে রচনা করেছেন রাইডার্স টু দ্য সি। যে কারণে রাইডার্স টু দ্য সি যখন তোমরা পড়বে, এখানকার যে ইংরেজি কোটা তোমরা পাবে, দোজ আর নর্মাল স্টাইলিস্টিক ইংলিশ, নট দ্য নর্মাল স্টাইলিস্টিক ইংলিশ। অর্থাৎ সাধারণ ইংরেজি বাক্য আমরা যেটা পড়ি, যে গ্রামাটিক্যাল অর্ডার মেনটেন করে আমরা ইংরেজি বাক্য বলি বা লিখি, এখানে সেটা পাবে না। বড় অদ্ভুত বাক্যের স্ট্রাকচার দেখতে পাবে এখানে। ইংরাজিগুলো মনে হবে যেন কেউ ছেড়ে দিয়েছে, এলোমেলোভাবে পড়ে আছে। তাহলে কি জেমস সিঞ্জ ইংরাজি লিখতে জানতেন না? অবশ্যই জানতেন। নাটক হচ্ছে কি মানুষের জীবনের প্রতিচ্ছবি। জেমস সিঞ্জ নাটকে ওই অ্যারান আইল্যান্ডের ব্যক্তিবর্গরা যে ডায়ালেক্টে বা যে উপভাষায় কথা বলতেন, ঠিক সেই উপভাষাকে প্রয়োগ করেছেন। কোনো নিজস্ব ধারণাকে তিনি এখানে প্রয়োগ করেননি, নিজস্ব শৈলীকে তিনি এখানে দেখাতে চাননি। গোটা নাটক জুড়ে অ্যারান আইল্যান্ডের প্রয়োগ করা ডায়ালেক্ট বা ভাষা তোমরা পাবে। এই যেমন ধরো আমাদেরই মাতৃভাষা তো বাংলা, এখানে আমরা যারা সবাই রয়েছি সবাই তো সবাই, কিন্তু তার সত্ত্বেও দেখবে আমাদের এক একটা অঞ্চলের বাংলা ভাষা এক এক রকম হয়।
তোমাদের নর্থ বেঙ্গলের দিকে বাংলা ভাষার মধ্যে একটা আলাদা টান আছে, আমাদের সাউথ বেঙ্গলের মধ্যে একটা টান আছে, তুমি যদি পুরুলিয়ার দিকে যাও সেখানে একটা টান আছে, ওদের আসানসোলের দিকে যাও সেখানে একটা টান আছে। প্রত্যেকটা জায়গায় একটা আলাদা আলাদা একটু টান আছে, কিন্তু আমরা সবাই বাংলাতেই কথা বলি। তেমনই ওদেরও, ওরা ইংরাজিতেই কথা বলছে, কিন্তু তার সত্ত্বেও ওদের ওই ইংরাজি ভাষাটার মধ্যে কিছু বৈচিত্র্য আছে। তাই এখানে যে বাক্যগুলোকে তোমরা দেখতে পাবে সেগুলোকে আনগ্রামাটিক্যাল বলা যায় না। আমাদের মনে হবে আনগ্রামাটিক্যাল, কিন্তু তার সত্ত্বেও জেনে রাখো এগুলো হচ্ছে কথ্য ভাষা। লেখক কথ্য ভাষাটারই লিখিত রূপ দিয়েছেন। ওকে, বেশ। এইবার আমরা আসি যে এই যে গল্পটা রচিত হচ্ছে, আমি বারবার বললাম এ কোনো কাল্পনিক গল্প নয়, এ বাস্তবিক গল্প। হ্যাঁ, এ চোখের সামনে দেখা গল্পকে অনুকরণ করে রচিত। রাইডার্স টু দ্য সি রচনার পেছনে মূলত 3টি গল্পের উপর প্রধান ফোকাস দেওয়া হয়। বলা হয় যে এই 3টি গল্পের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন জেমস হিঞ্জ। তবে এই 3টির মধ্যে যে গল্পটা প্রধান গল্প বা যার দ্বারা তিনি সব থেকে বেশি অনুপ্রাণিত হয়েছিলেন সেটা হচ্ছে একটা মানুষের ডুবে যাওয়ার গল্প। তিনি যখন অ্যালান আইল্যান্ডে থাকছিলেন তখন চোখের সামনে একজন মানুষের মৃতদেহ, যেটা ডুবে যাবার পর সমুদ্রে ভেসে এসেছিল, সেই মৃতদেহটা যখন আনা হচ্ছে সেইটাকে দেখছেন, এবং সেই মৃতদেহকে কেন্দ্র করে বাকি মানুষদের যে দুঃখ যন্ত্রণা সেই সমস্ত কিছুকে তিনি দেখছেন। ওই মৃতদেহকে কেন্দ্র করে ওই পরিবারের মায়ের যে বেদনা সেটাকেও তিনি দেখছেন, এবং এই সমস্ত ঘটনাগুলো তিনি পর্যবেক্ষণ করে ফুটিয়ে তুলছেন তার লেখার মধ্য দিয়ে। এই একটা মানুষের ডুবে যাওয়ার ঘটনা ছিল আমাদের এই নাটকটার রচনার পিছনে প্রধান ইন্ধন। জেমস হিঞ্জ এমন একজন ব্যক্তি যিনি প্রথমবার ক্লাসিক্যাল ড্রামার সঙ্গে, অর্থাৎ বলতে পারো যেটা প্রাচীন ড্রামা যে ধরন, তার সঙ্গে মিক্সড আপ ঢুকিয়েছিলেন যাকে বলা যেতে পারে, বা মিক্সড আপ করেছিলেন মডার্ন ড্রামার। অর্থাৎ তিনি প্রাচীনত্বকেও রেখেছিলেন, নতুনত্বকেও ইনক্লুড করেছিলেন তার নাটকের মধ্যে। এইবার এইখানটাতে একটা ছোট্ট প্রশ্ন আমি তোমাদের কাছে করি, তোমরা আমাকে একটা উত্তর দেবে। হ্যাঁ, যে আচ্ছা আমাদের কথা হচ্ছে যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি হোয়াট ইজ আ হিরো, বা আমি যদি সোজা বাংলায় জিজ্ঞেস করি হিরো বললে তোমাদের মাথায় কীরকম ধারণাটা আসে, মানে হিরোর সম্বন্ধে কি কনসেপ্টটা আসে তোমাদের মাথায়? ওকে, তাহলে হিরোর যদি ধারণা দিই তাহলে আমাদের মাথায় এমনটা আসে, আমি যদি অ্যাপিয়ারেন্সের কথা বলি, যে দেখতে খুব সুন্দর হবে, একদম ছিমছাম হবে, এবং ওই একটু হুড় দাবাং দাবাং করবে, তাই তো? এরকম একটা হবে একটু হিরো। সব বিষয়ে একটু বেশ 5টা গুলি চলবে, একটাও লাগবে না তার, কিন্তু সে একটা গুলি চালালে 5 জন মরে যাবে। এইটা আমাদের হিরোর কনসেপ্ট। এবং সব থেকে বড় কথা, হিরো একদম সুঠাম পেশিবহুল একজন পুরুষ হবে। এইটা আমাদের হিরোর সম্বন্ধে ধারণা, তাই তো? ধারণাটা আমাদের এমনি গড়ে ওঠেনি, কারণ চোখের সামনে আমরা সেটাই দেখে এসেছি। কিন্তু আমি যদি বলি হিরো, সবার প্রথম হিরো বলতে যেটা আমাদের মাথায় চেপে ওঠে বা ভেসে ওঠে একটা পুরুষ, সেই ধারণাটাই যদি ভেঙে দিই, অর্থাৎ আমি যদি বলি হিরো মানে একটা মহিলাও হতে পারে, তাহলে এই প্রথম ধারণাতে আঘাত হানলো জেমস হিঞ্জ। প্রথম কনসেপ্টটা ভাঙলো হিরোর। কি? হিরো মানেই তাকে পুরুষ হতে হবে তার মানে নাই, হিরো ক্যান বি আ ওম্যান। কারণ হিরো শব্দটার অর্থ বা হিরোর শব্দটার কোনো লিঙ্গ হয় না। হিরো যার মধ্যে বিরচিত বৈশিষ্ট্যগুলো থেকে থাকে, অর্থাৎ বীরের ন্যায় চরিত্র যা, সেই হিরো হতে পারে। ধরো এই পাশের পুকুরে কেউ একটা বাচ্চা ছেলে ডুবে যাচ্ছে, সেখানে আমিও তাকিয়ে দেখছি, আরেকজন তাকিয়ে দেখছে, কিন্তু মাঝখান থেকে ধরে নাও আমি সালমান খান আর শাহরুখ খান দুজনে বসে বসে আমরা দেখছি ছেলেটা ডুবে যাচ্ছে, আর মাঝখান থেকে দেখা গেল প্যাংলা খান এসে ছেলেটাকে তুলে নিয়ে গেল। সুতরাং সেখানে সালমান খান বা শাহরুখ খান কেউ কিন্তু হিরো হলো না, হিরো হলো প্যাংলা খান। ঠিক আছে? কারণ সে বীরের ন্যায় কাজটা করেছে। হিরো বীরের চরিত্রকে প্রদর্শন করে, শুধুমাত্র দেখনদারি নয়। হিরো শুধুমাত্র পুরুষ হতে হবে তারও কোনো মানে নাই। জেমস হিঞ্জ এতদিন ধরে যে ধারণা চলছে সেটা ভাঙলেন, বললেন হিরো ক্যান বি আ ওম্যান। প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই যে হিরো মানে সুদর্শন দেখতে হতে হবে, একবারে যৌবনে ভরপুর, টকবক করছে, একবারে টাট্টু ঘোড়া, সে আমাদের হিরো। তো জেমস হিঞ্জ বললেন কেন? তার কোনো মানে আছে? জেমস হিঞ্জ বললেন আমার নাটকে হিরো হবে বয়স্ক এক মহিলা।
যার চুলে পাক ধরেছে, হাঁটতে গেলে যার পা নড়বড় করে, লাঠিকে সম্বল করে যাকে হেঁটে যেতে হয়, সেই হবে আমার নাটকের হিরো। এর আগে পর্যন্ত নাটকের জন্মভূমি বা এই ড্রামার জন্মভূমি হচ্ছে গিয়ে গ্রিস। গ্রিকরাই নাটকের জন্ম দিয়েছিল। গ্রিকরা প্রথম প্রথম যে নাটকগুলো সৃষ্টি করেছিল সেগুলো কিন্তু সবগুলোই একটা করে অ্যাক্ট থাকতো। বাংলায় তোমরা যাকে অঙ্ক বলো, একাঙ্ক নাটক, দু অঙ্ক নাটক করে যে নাটকগুলো হয় আর কি। তোমরা তো নাটক পড়েছো বাংলায়, আগুন পড়ে এসছো, আগুন লেগেছে করে আগুন পড়ে এসছো তোমরা ক্লাস 11-এ। তো সেগুলো তো কয়েকটা অঙ্কে বিভক্ত ছিল, কয়েকটা দৃশ্যে বিভক্ত ছিল, তাই তো? কিন্তু গ্রিকদের এমন কোনো ডিভিশন ছিল না। তারা যে নাটকগুলো মঞ্চস্থ করতো বা নাটকগুলো লিখতো, সেখানে না ছিল কোনো অ্যাক্ট, না ছিল কোনো সিন। তাহলে এই যে নাটকে অ্যাক্ট এবং সিন এর কনসেপ্টটা নিয়ে এলো কার? কনসেপ্টটা নিয়ে এলো রোমানরা। স্পেসিফিকলি একজন ব্যক্তি আছে যার নাম সেনেকা, ঠিক আছে? যার জন্মসাল কত সেটা জানাই যায় না, প্রায় মোটামুটি বোধ হয় 64 BC বিফোর ক্রাইস্টে তার মৃত্যু হয়েছিল, 64, আমার ঠিক মনে নাই, সম্ভবত এটাই। রোমান একজন নাট্যকার যার নাম সেনেকা। এই সেনেকাই নাটকগুলোকে 5টা অ্যাক্টে বিভক্ত করলেন, ট্র্যাজেডি নাটকগুলোকে 5টা অ্যাক্ট এবং তার ভেতরে কয়েকটা সিন। এবং এই ধারাই প্রচলিত রইল নাটকে। পরবর্তীতে বিখ্যাত নাট্যকার হিসেবে আমরা যাকে চিনে এসেছি শেক্সপিয়ার, তার ম্যাকবেথ পড়েছি, ওথেলো পড়েছি, এ সমস্ত নাটক আমরা পড়েছি কিন্তু গল্পের আকারে। এই নাটকগুলোও কিন্তু এরকম অ্যাক্টে বিভক্ত ছিল। শেক্সপিয়ারের রচিত ম্যাকবেথকে নিয়ে যদি কথা বলি, সেখানেও কিন্তু 5টা অ্যাক্ট আছে, ঠিক আছে? আর একজন গ্রিক দার্শনিকের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, অ্যারিস্টটল। আশা করি শুনেছ। সেই অ্যারিস্টটল বিখ্যাত দার্শনিক ছিলেন। নাটক কেমন হওয়া উচিত, বিশেষত ট্র্যাজেডি ড্রামা কেমন হওয়া উচিত, সেটা নিয়ে তিনি 3টে প্রধান কথা বলেছিলেন। মানে মেইনলি একটা, সেটা হচ্ছে গিয়ে ট্র্যাজেডির মধ্যে যেটা থাকতেই হবে সেটা হচ্ছে 3 ইউনিটিজ। 3 ইউনিটিজ জিনিসটা কি? ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ প্লট। টাইম, নাটকটা যে সময়ে শুরু হয়েছে সেই সময়ে শেষ হতে হবে। ওই সিনেমার মতো, হ্যাঁ, তাপস পাল ছুটছে 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 ছুটতে ছুটতে একবারে ছোট থেকে বড় হয়ে গেল, হ্যাঁ, লালালা করতে করতে গান গাইতে গাইতে তাপস পাল গানের শুরুতে ছুটছিল, শেষে তাপস পাল দাদার পায়ে প্রণাম করছে। এটা হলে হবে না। ইউনিট অফ টাইম শুড বি দেয়ার। তাপস পাল ছোট ছিল, তাপস পালকে ছোটই থাকতে হবে, বড় হলে হবে না, ঠিক আছে? ওই একটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যেই গল্পটা পরিচালিত হতে হবে। অ্যারিস্টটল এটা বলছেন। এটা হচ্ছে ইউনিট অফ টাইম। ইউনিট অফ প্লেস কি? গান চলছে, হ্যাঁ, আমাদের দেবদা আর আমাদের শুভশ্রী নাচছে টিং 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 করে। একবার দেখছি পুলের মাথায় নাচছে, একবার দেখছি নদীর গাবায় নাচছে, একবার দেখছি পুকুর পাড়ে নাচছে, আবার দেখছি গাছের মাথায় উঠে গেছে। এমন করলে হবে না। দেয়ার শুড বি আ ইউনিটি অফ প্লেস। ওরা যদি পুকুর পাড়ে নাচছে তো পুকুর পাড়ি পুরো গানটা নাচতে হবে ওদেরকে, হ্যাঁ, ছুটে বেড়ালে হবে না। মানে এখানে অদ্ভুত লাগে না? গানটা শুরুতে নাচছিল কলকাতায়, তারপরের সিনটা দেখছি লন্ডনে নাচছে। আরে ওর কি বাজ পাখি হয়ে গেছে নাকি, উড়ে চলে যাবে এরকম করে? এটা পসিবল না। তাই অ্যারিস্টটল বলছে দেয়ার শুড বি আ ইউনিটি অফ টাইম। তৃতীয়ত হচ্ছে ইউনিটি অফ প্লট। ইউনিটি অফ প্লটে কি বলা হচ্ছে? যে পুরো গল্পটাকে একটা প্লটের উপর দাঁড় করিয়ে রচনা করতে হবে এবং ওই প্লটটা যেন একটা বিষয়কে কেন্দ্র করেই হয়। কিন্তু তোমরা যদি ম্যাকবেথের দিকে নজর করো তাহলে দেখতে পাবে ওখানে কিন্তু 3 ইউনিটিস পুরোপুরি মানা হলো না, প্লটটা মানা হলো না। ওখানে ম্যাকবেথের জন্য একটা প্লট রয়েছিল, আবার দেখতে পাচ্ছিলাম ওইদিকে উইচেসদের জন্য একটা প্লট থাকছিল, হ্যাঁ, তোমাদের কয়েকটা সিন ছিল না, যেমন পটার সিন, পটারদের জন্য একটা প্লট থাকছিল। আলাদা আলাদা প্লট কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। অ্যারিস্টটলের এই 3 ইউনিটিসকে মানলেন কিন্তু জেমস হিঞ্চ। দেখো, জেমস হিঞ্চ হচ্ছে কি মডার্ন রাইটার, 19 শতকের লেখক। তার জন্ম মৃত্যু নিয়ে আলোচনা আসছে। তা সত্ত্বেও তিনি মানলেন। আমি কি বললাম? অ্যারিস্টটল ক্লাসিক এবং মডার্ন দুই ধরনের ড্রামারই মিশ্রণ ঘটালেন। ক্লাসিক ড্রামার নিয়মগুলো নিলেন, 3 ইউনিটিসকে রাখলেন। মডার্ন ড্রামার কনসেপ্টটা আনলেন, হিরো মানেই সে পুরুষ নয়, হিরো মানেই সে বলিষ্ঠ কোনো চরিত্র, মানে শক্তিশালী পেশির দিক থেকে তা নয়। হিরো মানে সে মানসিকভাবে বলিষ্ঠ, শারীরিকভাবে তাকে বলিষ্ঠ হতে হবে, তার অর্থ নেই। তাহলে এটা হচ্ছে মডার্ন ড্রামার কনসেপ্ট। তাহলে ক্লাসিক্যাল ড্রামার কনসেপ্ট, মডার্ন ড্রামার কনসেপ্ট দুটোকে মিশিয়ে রচিত হলো RTTS, রাইডার্স টু দ্য সি। সেই কারণে এই রাইডার্স টু দ্য সিকে এখনো পর্যন্ত সর্বকালের সেরা 1 অ্যাক্ট ট্র্যাজেডি বলা হয়। তাহলে এখানে আরেকটা উত্তর পেলে তোমরা,
যে আমাদের রাইডার্স টু দ্য সি এ কতগুলো অ্যাক্ট আছে? একটা, ওয়ান অ্যাক্ট ড্রামা। এইবার তাহলে একটা কথা চলে আসতে হবে যে ওয়ান অ্যাক্ট ড্রামার বৈশিষ্ট্যগুলো কি, ওয়ান অ্যাক্ট ড্রামার মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম বৈশিষ্ট্য যদি তোমরা দেখাও, আমি স্ক্রিনের মধ্যেই দেখাচ্ছি। ওয়ান অ্যাক্ট ড্রামার যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এইখানে মূলত খুবই কম চরিত্র থাকে, ফিউয়ার ক্যারেক্টার্স। এই যে আমাদের এই গোটা নাটকটা তোমরা মাত্র 7টা চরিত্র দেখতে পাবে, যে 7টা চরিত্রের মাঝে 4টে চরিত্রকে আমরা মঞ্চে দেখতে পাবো, বাকি 3টে চরিত্রের কেবল আমরা নাম শুনতে পাবো, সুতরাং তাদের কোনো ভূমিকাই নাই। তাহলে বলতে গেলে মেইনলি 4টি ক্যারেক্টার। এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট ড্রামার একটা প্রধান বৈশিষ্ট্য, ফিউয়ার ক্যারেক্টার্স। নাম্বার 2, সিম্পল প্লট, নো কমপ্লেক্স প্লট, নো সাব প্লট। গোটা নাটকটা একটা প্লটের ওপরই আবর্তিত হবে। প্লটটা কি সেটা একটু পরে আসছে। এবং 3 ইউনিটিস, অবশ্যই এই গোটা নাটকে এই 3 ইউনিটিসকে মেনে চলা হয়েছে। ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, এগুলো সব মেনে চলা হয়েছে। ইউনিটি অফ টাইম কিভাবে মেনে চলা হয়েছে বলি। নাটকটা শুরু হচ্ছে 9 নাম্বার দিন থেকে, দ্য 9th ডে। কোন ঘটনার পর 9 নম্বর দিন সেটা তো আমরা নাটক পড়লে জানতে পারবো। এবং ওই 9 নম্বর দিনে সারা দিন কি ঘটছে আমাদের নাটকের কেন্দ্রীয় চরিত্র, যার নাম মরিয়া বা মৌরিয়া, তার জীবনে, সেটাকে কেন্দ্র করেই এই নাটকটা রচিত। ওই একটা দিনেরই গল্প এই গোটা নাটকটা। এবং গোটা নাটকটা একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, সেটা হচ্ছে অ্যারান আইল্যান্ড। এখান থেকে কোথাও যাওয়া হবে না। হয়তো বা এখান থেকে যাওয়ার উদ্দেশ্যে বেরোনো হবে, কিন্তু সে যাত্রা সম্পূর্ণ হবে না। তাই সমগ্র ঘটনাটা দাঁড়িয়ে থাকবে ওই অ্যারান আইল্যান্ডই। তাহলে জেমস সিঞ্চ মেনে চললেন ওয়ান অ্যাক্ট প্লের এই প্রধান 3টে বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার এতক্ষণ তো এত কিছু আমরা বললাম, এখন আমরা লেখকের পরিচিতি বা তার সম্বন্ধে 2-4টে কথা একটু জেনে নিই। এবং এই নাটকটার বা এই গল্পটার থেকে এমসিকিউর জন্য কতগুলো ইম্পর্টেন্ট প্রথম অংশ যেটা পাবলিকেশন সম্বন্ধীয় হয় সেগুলোও জানবো। প্রথম আসি একটু এনার যিনি লেখক অর্থাৎ জেমস সিঞ্চ, তার সম্বন্ধে 2-4টে কথা জেনে। জন্ম কত সালে? 16th of April 1871, 1871 সালে। কোথায় জন্ম? ডাবলিন বলে একটা কান্ট্রি রয়েছে যেটা আয়ারল্যান্ডে অবস্থিত। এখানে কান্ট্রি মানে গ্রাম্য অংশকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আয়ারল্যান্ডের অন্তর্গত ডাবলিনে তার জন্ম 1871 সালে। মৃত্যু 38 বছর বয়সে মারা যাচ্ছেন 24 মার্চ 1909। মাত্র 38 বছর বেঁচেছিলেন এবং ক্যান্সারের কারণে তিনি মারা গেছিলেন। ঠিক আছে, এই 38 বছরের জীবনের মধ্যে তিনি সেরা সেরা কতগুলো নাটক রচনা করে গেছেন। তবে যেটা সব থেকে সেরা সেটাই তোমাদের সিলেবাসে আছে, রাইডার্স টু দ্য সি। ইনি একজন মাল্টি ট্যালেন্টেড লোক ছিলেন। ওই তরু দত্ত সম্বন্ধে আমরা যেমন পড়ে এসেছিলাম, তিনি বেশ কতগুলো ল্যাঙ্গুয়েজ জানতেন, 4-5টা। ইনি আরও বেশি ল্যাঙ্গুয়েজ জানতেন, অনেক ধরনের ভাষা জানতেন। এবং লেখালেখি করার বাইরেও তার একটা প্রধান ইন্টারেস্টের জায়গা ছিল মিউজিক। শুধু ইন্টারেস্ট নয়, সেটা নিয়ে তিনি পড়াশোনাও করেছিলেন। তবে মাঝপথে তিনি সেটা ছেড়ে দিয়েছিলেন, কারণ সেই সময় ইটালিয়ান মিউজিক বা মিউজিশিয়ানরা যতটা ফেমাস হয়েছিল, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার মনে হয়েছিল যে আমি হয়তো এই মিউজিকের জগতে উন্নতি করতে পারবো না। এবং এনার এই উন্নতির পেছনে যার সব থেকে বড় হাত সেটা হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটস। ওই লোকটা এনাকে যদি সহায়তা না করতেন, সেদিন যদি পরামর্শ না দিতেন, আজকের জেমস সিঞ্চকে আমরা কেউই চিনতাম না। 5টা বছর পড়ে থেকেছেন বলি সেরাটা দিয়ে গেছেন রাইডার্স টু দ্য সি এর মধ্য দিয়ে। এটা এমন একটা নাটক যে গোটা নাটকে কোনো কমিক রিলিফ নাই, কোনো হাস্যরস নাই। টোটাল ড্রামা ইজ দ্য ট্র্যাজেডি ড্রামা। তাহলে এটা একটা কি? ট্র্যাজেডি। এর আগে তো তোমরা ট্র্যাজেডি পড়েছো, ম্যাকবেথ পড়েছো, ওথেলো পড়েছো, কিন্তু একটু যদি লক্ষ্য করো দেখবে ট্র্যাজেডি নাটকগুলোতে না এতদিন পর্যন্ত ইংরাজি সাহিত্যে সবাই ওই কেবল রাজ পরিবারের সদস্যদের কথা বলে আসতেন। দেখো ম্যাকবেথ যে একটা রাজ্যের সেনাপতি, ওথেলো যেও একটা রাজ্যের সেনাপতি ছিল, দুজনাই সেনাপতি, এবং এদের জীবনের ট্র্যাজেডি নিয়ে আলোচনা করে এসেছেন সবাই। কিন্তু জেমস সিঞ্চ ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি দেখালেন ট্র্যাজেডি কেবল রাজদরবারের লোকেদের জন্য বা রাজকীয় লোকেদের জন্যই আসতে পারে তাদের জীবনে, তা নয়। প্রত্যেকটা সাধারণ মানুষের জীবনই প্রতি মুহূর্তে ঘটে চলেছে ট্র্যাজেডি।
আওয়ার লাইফ ইজ ইটসেলফ আ ট্র্যাজেডি। আমাদের জীবনটাই একটা ট্র্যাজেডি। আমরা প্রতিনিয়ত প্রত্যেকেই কোনো না কোনো অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হচ্ছে। তাই এই গল্পের যেটা প্রধান চরিত্র অর্থাৎ মৌরিয়া, সেই চরিত্রের মধ্য দিয়ে লেখক শুধুমাত্র মৌরিয়ার জীবনী ট্র্যাজেডিকে দেখাননি, মৌরিয়ার মতো হাজারো একটা বৃদ্ধ মায়ের জীবনের ট্র্যাজেডি দেখিয়েছেন যারা ওই অ্যারান আইল্যান্ডে বসবাস করে। তাহলে মৌরিয়া ছিল গোটা অ্যারান আইল্যান্ড দ্বীপপুঞ্জের সমস্ত বৃদ্ধ মহিলাদের বা মায়েদের একজন প্রতিনিধি, যাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে ট্র্যাজেডি। সেই কারণের জন্যই সাধারণ মানুষের জীবনেও যে ট্র্যাজেডিকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সেটা দেখাতে পেরেছিলেন বলেই তার এই নাটকটা এতটা ফেমাস। এইবার আসি জে.এম. সিঞ্জের এই নাটকটার রচনাকালের কয়েকটা তথ্য বিষয়ে যেটা আমাদেরকে অবশ্যই নোট করতে হবে, ঠিক আছে। আমি এখানে আরও কয়েকটা তার বিশেষ উল্লেখযোগ্য কাজ দেখিয়ে দিয়েছি, তোমরা ওগুলো আমি পিডিএফটা প্রোভাইড করে দেবো, সেগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নিও, কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলো আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট সেগুলো আমি এখন আলোচনা করবো, ঠিক আছে। এগুলো ওনার আরও কয়েকটা কৃতিত্ব বা কাজ দিয়ে রেখেছি। এখন পরীক্ষার পার্সপেক্টিভে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই অংশটা। জেমস সিঞ্জ এই নাটকটার রচনার পেছনে 5টা সাল পরপর গুরুত্বপূর্ণ। 1902, 1903, 1904, 1905, 5টা নয় সরি 4টে সাল, 2 থেকে 5 অবধি এই 4টে সাল। 1902 জেমস সিঞ্জ যখন এই নাটকটা রচনা করছেন, ঠিক আছে, কি বলা হয়েছে দেখো, রিটেন ইন 1902 ডিউরিং সিঞ্জেস ভিজিট টু দ্য অ্যারান আইল্যান্ড। 1902 তিনি অ্যারান আইল্যান্ডই ছিলেন, তাহলে সেই সময় এটা তিনি লিখছেন। এবং এটা লেখার সময় তাকে ইন্সপায়ার করেছে কি, ইন্সপায়ার্ড বাই রিয়েল ড্রনিংস, সত্যিকারের ডুবে যাওয়ার ঘটনা, ওই যে বললাম একজন মানুষ ডুবে গেছিল, অ্যান্ড লোকাল ফোকলোর, এবং স্থানীয় লোকমুখে প্রচলিত কিছু গল্প। দেখবে প্রত্যেকটা এলাকারই কিছু না কিছু গল্প থাকে যেগুলো লোকমুখে ঘুরে বেড়ায়। তবে এই অ্যারান আইল্যান্ডের মতো দ্বীপগুলোতে তো আরও বেশি লোকমুখে অনেক গল্প থাকবে, কারণ এই অঞ্চলে শিক্ষার আলো অতটা পৌঁছায়নি, এই অঞ্চলে কুসংস্কার কিন্তু ভরে ভরে রয়েছে এবং তার নিদর্শন আমরা গোটা নাটকে পাবো। তাহলে এই যে কুসংস্কারের কারণে চলে থাকা গল্প কিংবা বিভিন্ন বাস্তবিক ঘটনা, সেগুলো তাকে ইন্সপায়ার করলো 1902 সালে লিখতে আমাদের গল্প রাইডার্স টু দ্য সি, আমাদের নাটক। 1903 সালে এটা প্রথমবার পাবলিশ হলো কোথায়, অক্টোবর 1903 সামিহা বলে একটি পত্রিকায়। দেখো এখানেও কার অবদান ছিল তাকিয়ে, এডিটেড বাই W.B. ইয়েটস। এই লোকটা বহুজনকে সহায়তা করেছে তার জীবনে, বহুজনকে। তাহলে এই পত্রিকা যেটা সামিহান বলে যে পত্রিকা, সেই পত্রিকাটার এডিটর ছিলেন W.B. ইয়েটস, এবং W.B. ইয়েটস সিঞ্জের এই লেখা পাবলিশ করলেন 1903 সালে। এরপর চলে আসছি আমরা 1904 সালে। 1904 সাল, যে সালে প্রথমবার এই নাটকটা মঞ্চস্থ হলো মঞ্চে, কোথায়, ডাবলিনে। কোন মঞ্চে হলো সেটা আমি পরে দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। কিন্তু সালগুলো খেয়াল রাখো, 2-তে লিখলেন, 3-তে পত্রিকায় পাবলিশ হলো, 4-তে মঞ্চস্থ হলো। কোন পত্রিকা, সামিহান পত্রিকা। কোথাকার মঞ্চ, ডাবলিনের মঞ্চ। এরপর চলে আসছি 1905 সাল। 1905 সালে এই নাটকটা আর একটা নাটকের সঙ্গে, যার নাম ছিল ইন দ্য শ্যাডো অফ গ্লিন, GLEN, তাকে লেখা রয়েছে, এবং রাইডার্স টু দ্য সি, এই দুটো নাটক একসঙ্গে বইয়ের আকারে পাবলিশ হলো অ্যাজ আ বুক 1905। তাহলে আর একবার ক্রোনোলজিক্যালি মনে করিয়ে দিই। 1902 লিখলেন, 1903 প্রথম পাবলিশ হলো পত্রিকায়, 1904 স্টেজড বা মঞ্চস্থ হলো ডাবলিনে, পত্রিকা যেটা বেরিয়েছিল সামিহা। 1905 বই আকারে বেরোলো আর একটা নাটকের সঙ্গে, ইন দ্য শ্যাডো অফ দ্য গ্লিন। ব্যাস, এই সালগুলো কিন্তু আমরা একটু খেয়াল রাখব। এইখানে শুরুতেই যেটা টেক্সটের বাইরের জন্য গুরুত্বপূর্ণ MCQ, সেগুলো কিন্তু এইখান থেকেই আসে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আর একটা যেটা টেক্সটের বাইরে গুরুত্বপূর্ণ, শুরুতেই আমি যেটা বলেছিলাম যে এই গল্পটা কোন দ্বীপের ওপর কেন্দ্র করে, কোন দ্বীপের মানুষদের, অ্যারান আইল্যান্ড। দ্বিতীয়ত, অ্যারান আইল্যান্ড কোথায় অবস্থিত, আয়ারল্যান্ডের ওয়েস্ট কোস্ট এরিয়া, লিখে রেখে দাও, আয়ারল্যান্ডের ওয়েস্ট কোস্ট, পশ্চিম তটবর্তী অঞ্চলে অবস্থিত হচ্ছে অ্যারান আইল্যান্ড। অ্যারান আইল্যান্ড বলে লেখো, হাইফেন দাও,
দিয়ে লেখো ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড, COAST, কোস্ট, ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড থাকে। এই কোশ্চেনটা হামেশাই থাকে, কোন দিকে অবস্থিত অ্যারান আইল্যান্ডটা। এবং পরীক্ষায় কী হবে না হবে সেসব আমরা বিচার করছি না, কিন্তু যখন প্র্যাকটিস করতে যাবে তখন তো হামেশাই পাবে এগুলো। টেক্সটের পূর্বে যা ইনফরমেশন দেওয়ার মোটামুটি আমি দিলাম। আমি বলেছিলাম তোমাদের ওই 59 বা 60টা মতো ওয়ান লাইনার প্রোভাইড করবো পুরো টেক্সট পড়া হয়ে যাওয়ার পর, কিন্তু তার মধ্যে এগুলো থাকবে না, এগুলো বাদ দিয়ে, কারণ এগুলো আমি এই পিডিএফই দিয়ে রেখেছি এবং খুব সুন্দর করেই সাজিয়ে দেওয়া আছে। আশা করি এটা তোমাদের পেতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে আপাতত এইটুকু আমি আশা করতে পারি যে আমাদের বিফোর দ্য টেক্সট যেটুকু আলোচনা আমার করা ছিল সেটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ডাবলিনের যে মঞ্চে এই নাটকটা মঞ্চস্থ হয়েছিল সেটার নামটাও আমি এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা তোমরা পেয়ে যাবে, এই পিডিএফটা তো পেয়ে যাবে। ফার্স্ট পারফর্মড অ্যাট মোলসওর্থ হল, ডাবলিন, ফেব্রুয়ারি 25, 1904। পুরো মঞ্চটার নাম সমেত আমি দিয়ে দিয়েছি। বেশ, গল্পের শুরু, হ্যাঁ, যে কথাটা বলে দিই, প্রথমেই কয়েকটা সতর্কবাণী দিই, যেটা হচ্ছে এই নাটকে যে ব্র্যাকেটের যে সিনগুলো বা বিফোর দ্য সিন যেগুলো প্রোভাইড করা থাকে, প্রত্যেকটাই ভাইটাল, কারণ ওইগুলি এই নাটকের ভাবমূর্তিগুলো বুঝতে সহায়তা করবে, যে ব্র্যাকেটের অংশগুলো দেওয়া থাকবে। এবং এই গোটা নাটকটা দেখতে এইটুকু ওয়ান অ্যাক্ট প্লে, ওই ছোট গল্পের মতো আর কি। হ্যাঁ, আকারে ছোট, কিন্তু ছোট গল্পের একটা বৈশিষ্ট্য কি বলতো, ছোট গল্প ওই বিন্দুর মধ্যে সিন্ধু দর্শন করায়। ওয়ান অ্যাক্ট প্লেও তাই, বিন্দুর মধ্যে সিন্ধু দর্শন করাবে, ঠিক আছে? এখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের প্রয়োগ, বাক্যের প্রয়োগ, ভরে ভরে ইমেজ পাবে, ভরে ভরে সিম্বল, এবং কত সূক্ষ্মভাবে প্রয়োগ করা দেখতে পাবে। চলো এবার আসা যাক। প্রথম বর্ণনায় দিয়ে দেওয়া হলো অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, অর্থাৎ আমরা যে গল্প পড়তে চলেছি সেটা একটা দ্বীপের গল্প, যে দ্বীপটা আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত। এরপর আমরা যে জায়গায় আমাদের গল্পটা পরিচালিত হচ্ছে সেই জায়গাটার ব্যাকগ্রাউন্ডে কি কি রয়েছে তার একটা বর্ণনা পাবো, কারণ নাটক তো, নাটকে ব্যাকগ্রাউন্ডটা ফুটে তোলা দরকার, কারণ সেটা যখন মঞ্চস্থ হবে, যারা মঞ্চস্থ করবে তাদেরকে তো জানতে হবে যে মঞ্চে কোন কোন জিনিস আমরা রাখবো, কি কি ছিল। দেখো, কটেজ কিচেন, তাহলে গল্পটা শুরু হচ্ছে কোথা থেকে? একটা কুঁড়ে ঘরের রান্নাঘর থেকে। প্রথমেই এটার দ্বারা আমরা পরিষ্কার হয়ে গেল ওই শেক্সপিয়ান ট্র্যাজেডির মতো কোনো রাজ দরবারের গল্প আমরা শুনতে চাচ্ছি না, আমরা যাচ্ছি কুঁড়ে ঘরের কিছু গরিব মানুষের জীবনের ট্র্যাজেডির গল্প। সেটা প্রথম শব্দ দিয়ে ক্লিয়ার হলো। কি কি রয়েছে? কটেজ কিচেন উইথ নেটস, সেখানে রয়েছে জাল, সব দাগ দেবে এগুলো, মাছ ধরার জাল। অয়েল স্কিনস, ওই কিছু তেলে ভেজানো কাপড় চোপড়, যেটা রান্নাঘরের একটা খুবই সাধারণ দৃশ্য, তাই না? মানে তেল ছিটে পড়া কিছু কাপড় চোপড় তো দেখা যায়। স্পিনিং হুইল, স্পিনিং হুইল সোজা বাংলায় বললে চরকা, যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে ছবিটা দেখতে পাচ্ছ ডান দিকে ওই যে দুটো মেয়ে রয়েছে তাদের পেছনে রয়েছে যেটা চরকা, গান্ধীজি চরকা ব্যবহার করতেন, তোমরা সবাই জানো। সাম নিউ বোটস, কিছু নতুন বোটস, এখানে বোটস বলতে কার্ডবোর্ডকে বোঝানো হয়েছে, তোমরা যেটা বুঝতে পারবে সহজ করে বললে ধরে নাও প্লাইউড, কিছু নতুন প্লাইউড রয়েছে। স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, যেগুলো দেওয়ালে রাখা রয়েছে বা ওই বোর্ডগুলো। তারপরে দেওয়া হচ্ছে ইটিসি এটসেট্রা। ওকে, বেশ, খুব ভালো কথা। তাহলে কি কি পেলাম আরেকবার মনে করে দিই। নেটস, অয়েল স্কিনস, স্পিনিং হুইল আর হোয়াইট বোট বা বোট, নিউ বোটস। আমাদের পরীক্ষায় কোশ্চেন কেমন দেবে? এখান থেকে কোশ্চেন দেবে যে ওই কটেজ কিচেনে কি ছিল না, নিম্নোক্ত জিনিসগুলির মধ্যে কোনটি ছিল না। তার মানে আমাদের সব কোটায় মনে রাখতে হবে কী কী ছিল, তাই তো? এইগুলোর মধ্যে যে কোনো একটা অপশানে দেখবে এমন কিছু দেওয়া থাকবে যেটা ছিল না। আশা করি সেরকম কোশ্চেন করে তোমরা অভ্যস্ত। কিন্তু এখন আমার প্রশ্ন এটা নয় যে কি ছিল কি ছিল না ওসব বাদ, যে যে জিনিসগুলো ছিল সেগুলো দ্বারা কী কী ছবি ফুটে উঠছে দেখো। আচ্ছা, ওটা তো রান্নাঘর ছিল, রান্নাঘরে মাছ ধরবার জাল, রান্নাঘরই স্পিনিং হুইল, রান্নাঘরেই বোট। অয়েল স্কিনটা না আমি মানলাম, কারণ তৈলাক্ত কাপড় চোপড় থাকতে পারে,
রান্নাঘরে। কিন্তু এই জিনিসগুলো কি করছে? এগুলো তো রান্নাঘরে থাকার জিনিস নয়। তাহলে এই জিনিসগুলোর উপস্থিতি আমাদের কাছে কিসের চিত্র তুলে ধরছে? যে এটা একটা গরিব মানুষের ঘর। রান্নাঘরে রান্নার জিনিসপত্র থাকে ওই অভিজাত মানুষদের। আমাদের মতো মধ্যবিত্ত কিংবা গরিব লোকেদের রান্নাঘরটাতে অনেক কিছু থাকে। ইভেন যারা অত্যন্তভাবে গরিব হন, তাদের রান্নাঘরটাই তাদের কাছে বেডরুম, রান্নাঘরটাই তাদের জন্য ড্রয়িং রুমও বটে, তাই না? যাদের একবেলা একটা ঘরে ঠিকঠাকভাবে থাকার জন্য 10টা মানুষ মিলে থাকার জন্য জায়গা জোটে না, তাদের কাছে বেডরুম কোনটা, কিচেন কোনটা কিংবা ড্রয়িং রুম কোনটা এইভাবে ডিভিশন থাকতে পারে না। তাহলে যেটাই তাদের কিচেন সেটাই তাদের স্টোর রুমেরও কাজ করছে, ওখানেই দেখো সব কিছু জমা হচ্ছে। বেশ, নেটটা কিসের পরিচয় দিচ্ছে? নেটটা পরিচয় দিচ্ছে যে পরিবারটার সম্বন্ধে আমরা পড়ছি সেটা একটা মৎস্যজীবীর পরিবার, তাই না? আমি করি স্কুল মাস্টারি, তাহলে আমার কাছে কি মাছ ধরার নেট থাকবে? থাকবে না। খুবই স্বাভাবিক একটা বিষয়। যে যে কাজটা করে তার বাড়িতে সেই জিনিসের উপকরণগুলো থাকবে সেই পেশা সংক্রান্ত। তার মানে এদের পরিবার মৎস্য শিকারের সঙ্গে যুক্ত, যেটা প্রত্যেকটা অ্যারান আইল্যান্ডারদের জীবনেরই প্রধান বৈশিষ্ট্য। একটা ছোট্ট ইনফরমেশন বলে রাখি, এই অ্যারান আইল্যান্ড হচ্ছে কি এমন একটা দ্বীপ যেটাকে বলা হয় রকি আইল্যান্ড, পাথুরে দ্বীপ। এখানকার যারা অধিবাসী তাদের দুই ধরনের জীবিকা আছে। এক, তারা কৃষিকাজ করে, দুই, তারা মৎস্য শিকার করে। তবে কৃষিকাজটা খুবই সীমিতভাবে হয়, ওই যেটুকু অল্প বিস্তর জায়গায় একটু মাটি ফাটি পাওয়া যায় সেখানে হয়। তাই কৃষিকাজ এদের প্রধান জীবিকা নয়, প্রধান জীবিকা মাছ ধরা। তবে এরা কিছু কিছু পশু পালনও করে, এবং এই পশুগুলো বেচাকেনা করার জন্য এদের কিন্তু মূল ভূখণ্ডে যেতে হয়। দ্বীপ জিনিসটা কি? দ্বীপ হচ্ছে যার চারদিক জল দ্বারা বেষ্টিত, আর বদ্বীপ যার একটা অংশ পাড়ের সঙ্গে লিঙ্ক থাকে। কিন্তু এরা তো থাকে দ্বীপে, তো এদের চারিদিক জল দ্বারা বেষ্টিত। তাই জীবনে মাছ ধরাই হোক কিংবা ব্যবসা বাণিজ্য করাই হোক, যাই করতে চাক কেন এদেরকে সমুদ্রে নামতেই হবে। এদের জীবনের সাথে সমুদ্র ওতপ্রোতভাবে জড়িত, সমুদ্রকে ছাড়া এদের জীবন চলবে না। বেশ, এরপর আর কি কি দেখতে পাচ্ছি দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম নিউ বোটস, এইটা একটু সারপ্রাইজিং লাগলো। নেটটা নয় মৎস্য শিকার করে বুঝলাম, সঙ্গে বুঝলাম ওই অয়েল স্কিন, হ্যাঁ মাঝে আরেকটা ছিল স্পিনিং হুইল। স্পিনিং হুইল কেন? কারণ এরা নিজেদের পোশাক আশাক, যেহেতু এরা গরিব তো একটু, তো পোশাক আশাক নিজেরাই তৈরি করে। ওই যে দেখবে বাড়িতেও অনেকে থাকে যারা উল দিয়ে জিনিসপত্র তৈরি করে, তো এদের নিজেদের খরচটা বাঁচানোর জন্য নিজেরাই বাড়িতে জামা কাপড় তৈরি করে, তো সেই জন্য স্পিনিং হুইল আছে। কিন্তু এই জায়গায় যেটা সব থেকে ভাইটাল উপকরণ সেটা হলো এই নিউ বোটসগুলো। বোটস কি করছে? প্লাই কি করছে বাড়ির মধ্যে? তোমরা বলবে স্যার হয়তো কোনো জিনিস আলমারি টালমারি তৈরি করবে, যার দুবেলা অন্ন জোটে না তার আলমারিতে জিনিস রাখার কোনো শখ জাগে না। এদের জীবনটাই হার্ডশিপের, কঠোরতার জীবন একটা। তো এরা কোনো আলমারি বা প্রসাধনী সামগ্রী তৈরি করার জন্য এই সমস্তগুলো রাখেনি। এগুলো কি জন্য রাখা আছে জানো? দোজ বোর্ডস আর ফর মেকিং কফিন। ওরা ক্রিশ্চিয়ান, ওদের মৃত্যুর পর কফিন তৈরি করা হয়। আচ্ছা, তোমরা কখনো তোমাদের বাড়িতে দেখেছো যে হিন্দুদের নর্মালি কি হয়, আমাদের যে মৃত্যুর পর হয় কোনো খাটে কিংবা কোনো বাঁশের তৈরি কোনো একটা স্ট্রাকচারের ওপর, বিভিন্ন জায়গায় তার বিভিন্ন নাম রয়েছে, আমাদের এদিকে ওটাকে মাকড়সা বলা হয় আর কি। হ্যাঁ, মাকড়সা বলতে কীট পতঙ্গ ভাবো না, মাকড়সা বলা হয়। তো কখনো দেখেছো তোমার বাড়িতে এরকম একটা মাকড়সা রাখা রয়েছে, কিংবা একটা খাট মানে মৃত্যু নিয়ে যাওয়ার জন্য একটা খাট অলরেডি বাড়িতে সাজিয়ে রাখা আছে? থাকে না তো। কিন্তু এদের ঘরে তাহলে কফিন তৈরির জন্য কাঠটা কেন রয়েছে? এরা কিসের প্রমাণ? এরা কিসের ইমেজ? এরা প্রমাণ করে যে এদের জীবনে বেঁচে থাকাটা হলো লাক্সারি, মৃত্যুটা এদের কাছে অবভিয়াস। যে কোনো সময় যে কোনো দিন তাদের জীবনে মৃত্যু নেমে আসতে পারে, এবং এরা মৃত্যুতে এতটাই অভ্যস্ত যে বাড়িতে কার্ডবোর্ড রেখে দেয় কফিন তৈরি করার জন্য। ভাবো, এটাই তো লাইফের সব থেকে বড় ট্র্যাজেডি। এরা মৃত্যুতে অভ্যস্ত, বেঁচে থাকাতে নয়। এদের পরিবারে মৃত্যু যখন তখন চলে আসতে পারে, তাই কফিনের কার্ডটা এরা রেডি করে রাখে, কফিনের পেরেকটা এরা রেডি করে রাখে, শুধু পোঁতার অপেক্ষা। প্রথম লাইনটাতেই এদের জীবনটা যে কতটা কষ্টের তুলে ধরা হয়ে গেল।
শুধুমাত্র কি আছে না আছে তার বর্ণনা দিয়ে। এখনো তো কথোপকথনে আসিনি আমরা। এরপরে কি বলা হচ্ছে দেখো, ক্যাথলিন, প্রথম চরিত্রের নাম পেয়ে গেলাম, ক্যাথলিন। এই প্রসঙ্গে আমি বাকি চরিত্রগুলোর নামগুলো একটু বলে দিই। আমি বলেছিলাম টোটাল 7টা চরিত্র আমরা এই নাটকে দেখতে পাবো, যার মধ্যে 4টেকে আমরা মুখ্য ভূমিকায় দেখতে পাবো নাটকে, বাকি 3টে নাম শুনবো। ঠিক আছে, প্রথম চরিত্র আমাদের গল্পের যিনি প্রোটাগনিস্ট, অর্থাৎ প্রধান যে চরিত্র, মৌরিয়া, একজন বয়স্কা মহিলা। তার 2 কন্যা, ক্যাথলিন আর নোরা। ঠিক আছে, সিল নোরা নয়, শুধু নোরা। বেশ, তার আবার একটা ছেলে রয়েছে যার নাম বার্টলে। নোরা, বার্টলে, ক্যাথলিন, 3টে, মৌরিয়া একটা, 4টে। এছাড়াও আরও 3টে চরিত্রের নাম আমরা পাবো। এক, মাইকেল, যাকে আমরা মঞ্চে কখনই পাবো না। 2, ইয়াং প্রিস্ট, একেও আমরা মঞ্চে পাবো না, এদের নাম কেবল শুনতে পাবো। 3, যেটা এই গোটা নাটকের ভিলেন, এই গোটা নাটকের অ্যান্টাগনিস্ট। কি ভাবছো, একটা মনুষ্য চরিত্র? না, এই নাটকের সব থেকে ভাইটাল চরিত্র, যে এই নাটকে মৌরিয়ার চরিত্রকেও ছাপিয়ে যায়, অর্থাৎ এই নাটকের ভিলেনটাই হচ্ছে সব থেকে বড় চরিত্র, সেটা নান আদার দ্যান সি, সমুদ্র। এই গোটা নাটকের ভিলেন হলো সমুদ্র। এবং এটা থেকে একটা ব্রড কোয়েশ্চেন দেয়, রাইডার্স টু দ্য সিতে সমুদ্রের ভূমিকা কি উল্লেখ করো। সৌভাগ্যক্রম বলো বা দুর্ভাগ্যক্রম বলো, প্রশ্নটা এবারে এসে গেছে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এবারে ওদের 3টে লেখানো প্রশ্নের মধ্যে ওইটাই পড়ে গেছে। তাহলে সৌভাগ্যক্রমই বলতে হয়। এখন তোমাদের ভাগ্যে কী হবে সেটা দেখা যাবে, কারণ 4th সেমিস্টার আসতে হয়, এটা দেরি আছে। যাই হোক, তাহলে টোটাল 7টা চরিত্রের কথা কিন্তু আমরা এখানে বলে দিলাম। প্রথম চরিত্রের নাম পাচ্ছি ক্যাথলিন, ডাক দাও। ক্যাথলিনের বৈশিষ্ট্য কি? আ গার্ল অফ অ্যাবাউট 20, ডাক দাও। ক্যাথলিন হলো একজন মেয়ে যার বয়স ওই প্রায় 20 বছর মতো। সে কি করছে? ফিনিশেস নেডিং। আচ্ছা, নেডিং জিনিসটা কি? নেডিং মানে হচ্ছে ওই দলা পাকানো বা ফাটানো যাকে বলি। হ্যাঁ, ওই যে ময়দা মাখা, আটা মাখা যেটা হয়, সেটা এখানে ময়দা মাখার কথা বলা হয়েছে। সে কি করছে? মাখছে, ময়দা মাখছে। নেডিং কেক, দেখো কেক তৈরির জন্য তো ময়দাই মাখা হয়, তো সে কি করছে? কেকের যেটা দলাটা বা উপকরণটা সেটা মাখাচ্ছে। অ্যান্ড পুটস ইট ডাউন, তারপর এটাকে নামিয়ে রাখছে। কোথায়? ইন দ্য পট ওভেন। পট ওভেন জিনিসটা কি? পট ওভেন হলো এক ধরনের একটা পাত্র যেটা ঢাকনা থাকে। কি হয়, কেক তো যারা জানো, তোমরা সবাই জানো যে স্টিমে তৈরি করা হয়, তাই তো? ভাপের দ্বারা তৈরি করা হয়। তাহলে সেই ভাপ রাখার জন্য তো তাকে ঢাকা দিতে হবে। তাহলে এই যে ঢাকা দেওয়া যে পাত্র, তাকে বলা হয় পট ওভেন। তাহলে এই কেকের জন্য দলাটা তৈরি করে সেটা একটা পট ওভেনের ভেতরে রাখছে, বাই দ্য ফায়ার, আগুনের পাশে। দেন, তারপর ওয়াইপস হার হ্যান্ড, তারপর সে তার হাতটা মুছছে, মানে ধুয়ে টুয়ে হাতটা মুছছে। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপরেই সঙ্গে সঙ্গে থেকে দেখা যাচ্ছে ওই যে চর কাটা ছিল সেটা ঘোরাচ্ছে। এই সময় আমরা আর একটা চরিত্রকে পাচ্ছি, তার নামটা দেখো, নোরা, আ ইয়ং গার্ল। নোরা একজন যুবতী বালিকা। পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, তাকে আমরা কোন অবস্থায় দেখতে পাচ্ছি? নোরা তার মাথাটা দরজার ভেতরে এরকম করে বাড়িয়ে বসে আছে, দরজাটা হালকা খোলা আছে, বাইরে থেকে যে ভেতর দিকে দরজার এভাবে মাথাটা ঢুকিয়েছে। তাহলে নাটক যখন শুরু হচ্ছে এই অবস্থায় দেখতে পাচ্ছি। এবার দেখো, জেমস ইন যে প্রয়োগ বলছি না, প্রচণ্ড রকমভাবে ইমেজ ভরপুর। আচ্ছা, একটু যদি তোমরা লক্ষ্য করো, ক্যাথলিনের কাজগুলোকে একটু পরপর লক্ষ্য করো। ক্যাথলিন প্রথমে কি করছিল? দলা পাকাচ্ছিল কেকটার জন্য। তারপরেই দেখো হাত ধুলো, হাত ধুয়েই দেখো সঙ্গে সঙ্গে স্পিনিং হুইলটা ঘোরাতে লাগলো। আচ্ছা, লক্ষ্য করছো ক্যাথলিনের কাজের মাঝে কোনো গ্যাপ নেই। কেকের জন্য দলা পাকালো, সঙ্গে সঙ্গে হাত ধুলো, সঙ্গে সঙ্গে হুইল ঘোরাতে লেগে গেল। এটা কিসের ইমেজ? দ্য ইমেজ অফ হার্ডশিপ, কঠোরতা। জীবনে বিলাসিতা তারাই করতে পারে যাদের অর্থের অভাব নেই। জীবনে সময়টা শুয়ে বসে কাটাতে তারাই পারে যাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই।
এই যে তোমরা এখন রয়েছো, সুখে রয়েছো, কোনো ভাবনা নাই, চিন্তা নেই, তোমাদের মনে হয় যে একটু বিশ্রাম করিনি, রিল্যাক্স, একটু রিলস ঘুরিয়ে দেখে নি, ওখানে বলা হচ্ছে, রিলস দেখাচ্ছে তোমাকে, লাইফ রিল্যাক্স করো, চিল। কোন দিন চিল করতে করতে লাইফটা চিলি হয়ে যাবে, বুঝতে পারবো না, ঠিক আছে? এইবার এদের জীবনটা প্রতিটা মুহূর্ত হচ্ছে স্ট্রাগেলে, বসে থাকার সময় এদের নেই। একটা কাজের পর একটা কাজ, একটা কাজের পর আর একটা কাজ, এটা সঙ্গে সঙ্গে হয়। কারণ বসে থাকলে, সময় নষ্ট করলে জীবন চলবে না। পরিশ্রম করি এদেরকে রোজগার করতে হয়, পরিশ্রম করি এদেরকে জীবন যাপন করতে হয়। তাই কোনো কাজের মাঝে গ্যাপ নাই, পর 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 হতে হতে আসছে। আর কিছুটা অংশ আমরা এগিয়ে যাব। এইবার শুরু হচ্ছে প্রথম সংলাপ। প্রথম কথা বলছে কে? নোরা। আচ্ছা, এই যে আগের যে ইন্ট্রোডাকশনের পার্টটা আমরা পড়লাম, ওখান থেকে বেশ কতগুলো কোয়েশ্চেন থাকে, যেগুলো তো আমরা আলোচনা করে এলাম। পাশাপাশি এরকম কোয়েশ্চেন দেয় যে নাটকের শুরুতেই ক্যাথলিন কি করছিল? উত্তর হবে নেডিং দ্য কেক। ওই অংশগুলো কিন্তু দাগ দিয়ে রাখবে। ক্যাথলিন কি করছিল, নোরা কি করছিল নাটকের শুরুতে। বেশ, নোরা ইন আ লো ভয়েস, একটা নিচু বা নিম্ন কণ্ঠস্বরে বলে উঠল। কি বলে উঠল? হোয়ার ইজ সি? ও এখন কোথায়? সিটার তলায় দাগ দাও এবং লিখে রাখো মাদার। যেটা বলছি লিখে রাখো। সি শব্দটার তলায় দাগ দাও। হোয়ার ইজ সি? এই যে এস এইচ ই রয়েছে, সি, এই সি শব্দটার তলায় দাগ দাও এবং লিখে রাখো মাদার। এই সিটা কাকে বোঝানো হয়েছে? মাকে, মৌরিয়াকে। তাহলে নোরা দরজা খুলে জিজ্ঞেস করছে, মা কোথায়? ক্যাথলিন উত্তর দিচ্ছে, সি ইজ লাইং ডাউন। মা শুয়ে আছে। গড হেল্প হার। ঈশ্বর তাকে সহায়তা করুন। অ্যান্ড মে বি স্লিপিং, এবং সে যেন ঘুমাতে পারে। ইফ সি ইজ এবল, যদি তিনি সমর্থ হন। দেখো, ক্যাথলিনের এই কথাটার মধ্য দিয়ে আমরা একটা ইঙ্গিত তো পাচ্ছি। মানুষ ঘুমাবে, তাকে বলা এমন কি আছে যে ঈশ্বর তাকে সহায়তা করুন যেন তিনি ঘুমোতে পারেন। এই কথাটার মধ্য দিয়ে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি যে আমাদের যে চরিত্র বা মা, সে কিন্তু বেশ কিছুদিন ঘুমায়নি। যে কারণে ক্যাথলিন প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যে ঈশ্বর, তুমি একটু দয়া করো যাতে মা ঘুমোতে পারে। তার মানে মানুষ কখন এই ফ্রেজের মধ্যে দিয়ে যায়? যখন সে দুশ্চিন্তায় থাকে। তাহলে বুঝতে পারছি যে মায়ের মনে কোনো দুশ্চিন্তা রয়েছে, যে কারণে সে বেশ কিছুদিন হলো ঘুমাতে পারেনি। এইখানে একটা অংশ দাগ দিয়ে দাও, সি ইজ লাইং, সে শুয়ে আছে। এটাও প্রশ্ন দেয়, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে মৌরিয়া ওয়াজ ডুইং ড্যাশ। মৌরিয়া কি করছিল? লাইং অন দ্য বেড, বিছানায় শুয়েছিল। এইভাবে কোশ্চেন দেয়। কে কি করছিল নাটকের শুরুতেই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ, এরপরে কি বলা হচ্ছে? আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না, এগুলো সব দাগ দিয়ে রাখবে বলে দিলাম। এরপর কি হচ্ছে? নোরা কামস ইন সফটলি। নোরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে। অ্যান্ড টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার শাল। এটা দাগ দাও, টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার শাল। নোরা তার শালের তলা থেকে একটা বান্ডিল বের করছে, পুটলি বের করছে। ক্যাথলিন স্পিনিং দ্য হুইল র্যাপিডলি। ওই যে হুইলটা বা চরকাটা, সেটা আরো দ্রুত ঘোরাতে লাগলো। এবং সে কি জিজ্ঞেস করছে? হোয়াট ইজ ইট ইউ হ্যাভ? এর মধ্যে কি আছে তোমার? নোরাকে জিজ্ঞেস করছে। আবার লক্ষ্য করো কত সুন্দর সূক্ষ্ম প্রয়োগ। আচ্ছা, এই যে প্রশ্নটা জিজ্ঞেস করলো কি আছে এই পোটলার মধ্যে বা পুটলির মধ্যে, এটাকে বলার আগে কি প্রয়োজন ছিল এই অংশটা ব্র্যাকেটে লেখা? স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, চাকাটা দ্রুত ঘোরাচ্ছে। কি এটা এমনি এমনি লেখা আছে মনে হচ্ছে? মানে জেমস সিন শুধু লাইন বাড়ানোর জন্য লিখে গেছেন? না, এটাই হচ্ছে কি পড়ার কায়দা, বলার কায়দা। আচ্ছা, চাকাটা জোর ঘোরানোর অর্থটা কি? এটা অর্থ হলো নয়েজ সৃষ্টি করা, আওয়াজ সৃষ্টি করা। তার মানে নোরা এমন কিছু একটা কথা বলতে চলেছে, সেই কথাটা যাতে পুরোপুরি মায়ের কানে না পৌঁছায়, কারণ তারা থেকেও শিওর নয় আদৌ মা ঘুমাতে পেরেছে কিনা। তারা জানে না ঘুমাতে পেরেছে কিনা, হয়তো ক্লান্ত হয়ে গেছে মা, তাই সে শুয়ে আছে, জেগে আছে, এটাও তো হতে পারে। তাই মায়ের কানে যাতে কথার আওয়াজটা না পৌঁছায়, শুধুমাত্র চরকার সুতো কাটার আওয়াজটা যাতে পৌঁছায়, সেজন্য চরকাটা এখন সে জোরে জোরে ঘোরাচ্ছে যাতে আওয়াজটা বেশি হয়। কত সূক্ষ্ম প্রয়োগ দেখো। এবার এই যে চরকাটা আর ঘুরিয়ে আওয়াজ বাড়ানোর মধ্য দিয়ে আর একটা ক্যাথলিনের চরিত্র প্রকাশিত হচ্ছে। কি?
ক্যাথলিনের ম্যাচিউরিটি। 20 বছর তার বয়স হতে পারে, কিন্তু সময় পরিস্থিতি তাকে ম্যাচিওর করেছে। সে চায় না মায়ের কানে আমাদের মধ্যে গোপন যে কথাগুলো হচ্ছে, যেটা কোনো একটা দুঃখজনক বিষয় হতে পারে, সেটা মায়ের কানে পৌঁছাক। তাই সেটাকে ঢাকা দেওয়ার জন্য চরকার আওয়াজটা বাড়াচ্ছে। নোরা তখন কি বলছে দেখো, দ্য ইয়ং প্রিস্ট, দেখো প্রথমবার নাম পেয়ে গেলে, দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। কি বাক্যটা ইংরাজি লাইন কোনো স্ট্রাকচার খুঁজে পাচ্ছ? তাকিয়ে দেখো, দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম। এতে মনে হচ্ছে স্যার, এ তো আমরা যেরকম ইংরেজি বলি সেরকম ইংরাজি। হ্যাঁ, লেখকরা লিখলে অসুবিধা নেই, আমরা বললি অসুবিধা, তাই তো? এটাই হচ্ছে কথা। হ্যাঁ, ওদের ডায়ালেক্ট বা কথ্য ভাষা এরকমই, ওদের ইংরাজির অর্ডারটা তোমরা পাবে না। এটাকে যদি আমরা ইংরাজি টার্মে বলি তাহলে দাঁড়াবে যে ইয়ং প্রিস্ট খুবই আগ্রহী ছিলেন এই কথাটা বা এই পোডলাটা দেবার জন্য আমাকে। ইয়ং প্রিস্ট ওয়াজ ভেরি কিন টু ব্রিং দিস বান্ডেল। যদি সোজা ইংরাজিতে বলি তাহলে নোরা বলল, এই বান্ডেলটা আমাকে ইয়ং প্রিস্ট দিয়েছে, যে এটা দিতে খুবই আগ্রহী ছিল। কি আছে বান্ডেলটার মধ্যে? দাগ দাও। ইট ইজ আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং। এর মধ্যে আছে একটা জামা এবং একটা প্লেন স্টকিং। স্টকিং মানে হচ্ছে মোজা, একটা সাদামাটা মোজা আছে। ওয়ার গট অফ, যেগুলো ভেসে উঠেছিল। আর ড্রন্ড ম্যান, ডুবে যায় একটা মানুষের থেকে। ইন ডোনেগাল। ডোনেগাল একটা জায়গার নাম, দাগ দাও। তাহলে এই যে জামাটা এবং সাদা মোজাটা বা সাধারণ মোজাটা পাওয়া গেছে কোথায়? ডোনেগালে একটা ব্যক্তির মৃতদেহ ভেসে উঠেছে। সেই মৃতদেহের শরীর থেকে ইয়ং প্রিস্ট সেগুলো নিয়ে এসে আমাদেরকে দিয়েছে। কিসের জন্য দিয়েছে? হঠাৎ করে এদের হাতেই বা কেন দিল? এই কথা যখন নোরা বলছে, ক্যাথলিন স্টপস হার। ক্যাথলিন তাকে একটু থামিয়ে দিল। সরি, স্টপস আর হুইল, তার হুইল অর্থাৎ যে চরকাটা ঘোরাচ্ছিল সেটা থামিয়ে দিল। উইথ আ সাডেন মুভমেন্ট, হঠাৎ করে। অ্যান্ড লিনস আউট টু লিসেন, আর একটু ঝুঁকে শুনতে চাইলো কি বললো। দেখো আওয়াজটা একটু বেশি হচ্ছিল তো, তাই ঠিকঠাক শুনতে পাইনি, তাই আর একবার ঝুঁকে শুনতে চাইলো নোরা কি বলছে। নোরা বলল, উই আর টু ফাইন্ড আউট, আমাদের এটা খুঁজে দেখতে হবে, ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, এগুলো মাইকেলের কিনা। এবার নামটা পেয়ে গেলাম, মাইকেল। কে এই মাইকেল? মাইকেল হলো মৌরিয়ার হারিয়ে যাওয়া সাইকেল মানে ছেলে, ঠিক আছে, যে আজ থেকে 9 দিন আগে সমুদ্রের জলে ডুবে গেছে। ইন ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্মে নাম্বার 9 ইজ ভেরি মাচ অমিনাস। 9 সংখ্যাটা ভীষণ রূপে একটা খারাপ সংখ্যা খ্রিস্টিয়ানদের বিলিভ বা বিশ্বাসে। তাহলে লক্ষ্য করো, গোটা নাটকটা শুরু হলো সেই 9 নাম্বার দিন থেকে। তার মানে নাটকের শুরুতেই আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গোটা নাটকটাতে ভালো কিচ্ছু নেই, সবটাই খারাপ, সবটাই যন্ত্রণা। আমরা পরের দিকে গিয়ে জানতে পারবো এটা 9 নম্বর দিনে ছিল। আমি তোমাদের এখন থেকে বলে রাখছি, দিনটা ছিল 9, এবং এই গোটা নাটকে 9 সংখ্যাটা বেশ কয়েকবার ঘুরে ঘুরে আসবে। ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি আসবে। এই 9টা অত্যন্ত বাজে সংখ্যা ওদের বিশ্বাস অনুযায়ী। তাহলে 9 নম্বর দিনে আজকে দাঁড়িয়ে আমরা নাটকটা পড়ছি, যেদিন হঠাৎ করে নোরাকে ইয়ং প্রিস্ট একটা বান্ডেল দিয়েছে, যে বান্ডেলে একটা জামা এবং মোজা ছিল। তাদেরকে এটা দেওয়া হয়েছে যাচাই করার জন্য যে দেখো তো এগুলো মাইকেলের কিনা। শিওর না, যাচাই করার জন্য দেওয়া হয়েছে। বেশ, ডোনেগাল শব্দটা আমরা জেনে রেখেছিলাম, এর আর একটা পরিচয় পাবো একটু পরেই। দেখো নোরা তখন বলছে, ওই কথাটা বললাম, দে আর সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। হারসেলফ, হারসেলফ শব্দটা তারা দাগ দাও। হারসেলফ কাকে বোঝানো হয়েছে? ওয়ান সেকেন্ড, মা দাও। বলছে কখনো কখনো মা নিজেই যায় সমুদ্রে নেমে, লুকিং বাই দ্য সি, সমুদ্রের দিকে সে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? আচ্ছা, মৌরিয়া কি আশা করে যে তার সন্তান মাইকেল ফিরে আসবে? না, আশা করে না। কেন আশা করে না? তোমরা তো বলতে পারো স্যার, মা তো আশা করে এমনটাই যে তার সন্তান বেঁচে থাকবে, কিন্তু না, মৌরিয়া সেই মা নয়। মৌরিয়া হলো সেই মা যে এর আগে তার 4 সন্তান, স্বামী, শ্বশুর অলরেডি সবাইকে সমুদ্রে হারিয়েছে। মৌরিয়ার টোটাল
6 জন পুত্র 2 জন কন্যা ছিল। কিন্তু আমরা এখন দেখছি কি 2 জন কন্যা, 1 পুত্র বার্টলে জীবিত রয়েছে, আর 1 পুত্র মাইকেল, যাকে 9 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মা একের পর এক 6 জন পরিবারের পুরুষ সদস্যকে হারিয়ে এসেছে, সে মা কি এতটাও নির্বোধ যে এখনো 9 দিন ধরে নিখোঁজ থাকার পরেও তার সন্তানকে জীবিত অবস্থায় ফেরত পাবে এই আশা রাখে? এতটা নির্বোধ মৌরিয়া নয়। তাহলে কেন সে বারবার সমুদ্রের কাছে ফিরে আসে? অন্তত পক্ষে ছেলের মৃতদেহটা যদি ফিরে আসে সেই আশায়। কারণ সমুদ্র হলো এমন এক ভয়ঙ্কর শক্তি যা তাদেরকে বাঁচার জন্য অর্থ দেয়, আবার তাদের কাছ থেকে জীবনটাও কেড়ে নেয়। সি ইজ বোথ দ্য গিভার অ্যান্ড দ্য টেকার। দিচ্ছে সমুদ্র, দেখো মাছ দিচ্ছে, সেইগুলো বিচে তাদের অর্থ রোজগার হচ্ছে, পেট চলছে। আবার এই সমুদ্রেই বহু মৎস্যজীবী প্রাণ হারায়। ওই যে একটা কথা আছে না, যে সাপুরেরা সাপের কামড়েই মারা যায়, তেমনই সমুদ্রে যারা মৎস্যজীবী হয় তাদের অধিকাংশ জন সমুদ্রে ডুবেই মারা যায়। এবং সমুদ্রে ডুবে মারা যাওয়ার পর তাদের দেহটা ফেরত পাওয়াটা একটা চরম ভাগ্যের বিষয়। তাই মা সেই দিনটার জন্য অপেক্ষা করেছেন, যদি মাইকেলের দেহটা ফিরে আসে। জীবিত আসবে না তিনিও জানেন, কিন্তু দেহটা এলে অন্ততপক্ষে একটা সমাধি তো তিনি দিতে পারবেন। অন্ততপক্ষে মনেতেই শান্তিতে থাকবে যে আমার ছেলেটা একটা ক্লিন বিউরিয়াল পেল, পরিষ্কার সমাধি পেল। এই আশা নিয়ে সে বারবার যায়। এরপর কি বলছে দেখো, ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস নোরা? আরে ওগুলো মাইকেলে কি করে হতে পারে নোরা? ঠিক আছে, ওইগুলো বলতে এখানে দেখো একটা প্রোনাউন প্রয়োগ করা হয়েছে, হাউ উড দে। দে তো আমরা মানুষের ক্ষেত্রে প্রয়োগ করি, কিন্তু ওদের ইংরাজি এমনটাই। হ্যাঁ, এই এমনটা ভাবার দরকার নাই এখানে লেখক পার্সনিফিকেশন ঘটিয়েছেন, না, কোনো পার্সনিফিকেশন কিচ্ছু না। ওদের চলিত ইংরাজি ওটাই। ওরা দেটা মানুষের জন্য প্রয়োগ করতে হয়, বস্তুর জন্য ইট প্রয়োগ করতে হয়, সেসব পার্থক্য করতে জানে না বা পারে না। ঠিক আছে, যেমন ধরো আমাদের মধ্যে কি বললাম, আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ওটা আমরা প্রয়োগ করি। যে দেখবে লিখতে পড়তেও জানে না, সেও তো কথা বলতে জানে, তো তার কথার মধ্যে কিন্তু ত্রুটি পাবে, এরকম অনেক কিছু। তো এদের কথার মধ্যে এই ত্রুটিগুলো আছে। তাই বলছে যে ওইগুলো কি করে মাইকেলের হতে পারে? তাহলে দেটা তোরায় দাগ দাও। দেটা কোনগুলো? ওই শার্ট আর প্লেন স্টকিং, এটা যেন খেয়াল থাকে। কেন ক্যাথলিনের এমন ধারণা যে ওগুলো কেন মাইকেলের হতে পারে না? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য নর্থ? ক্যাথলিন বলছে আরে ওগুলো কি করে মাইকেলের হতে পারে? মাইকেল কিভাবে ওই সুদূর উত্তরে যেতে পারে? এখানে যে নর্থ বলে যে শব্দটা প্রয়োগ করা হয়েছে, নর্থ বলতে কাকে বোঝানো হয়েছে? ডোনেগালকে। মনে করে দেখো, এই জামা, এই মোজা, সেগুলো কোথায় পাওয়া গেছিল? ডোনেগালে। তাহলে এই নর্থ শব্দটার তলায় দাগ দাও, দিয়ে লিখে রাখো ডোনেগাল। তাহলে এরা যেখানে থাকে সেদিক থেকে ডোনেগালটা উত্তর দিকে অবস্থিত, এবং সেটা অনেক দূরে। কতটা দূরে গল্প সূত্রে আমরা পরবর্তীতে জানতে পারবো। ঠিক আছে, কতটা সময় লাগে ওদের এখান থেকে ডোনেগাল যেতে, গল্প সূত্রে জানতে পারবো। 7 দিনেরও বেশি সময় লেগে যায়, 7 ডেজেরও বেশি। তাহলে যেটা 7 দিনেরও বেশি সময় লেগে যায়, সেটা কত দূর আমরা আইডিয়া করতে পারছি। তাহলে বলছে অত দূরে পাওয়া যাবে নাকি? এটা অসম্ভব। ক্যাথলিন বিশ্বাস করতে চাইছে না। নোরা তখন একটা কথা বলছে। নোরা কি বলছে? দ্য ইয়ং প্রিস্ট সেজ, যিনি ইয়ং প্রিস্ট আছেন তিনি বলেছেন, হি ইজ নোন দ্য লাইক অফ ইট। তিনি এমনটা অনেক কিছুই জানেন, অর্থাৎ এরকম ঘটনা আগেও ঘটেছে। এই জায়গা থেকে সুদূর উত্তরেও অনেকে ভেসে গেছে, সুতরাং সমুদ্রে যা কিছু হতে পারে, এটা ইয়াং প্রিস্ট বলেছেন। ইফ ইট ইজ মাইকেলস, তিনি এটাও বলেছেন যে যদি এগুলো মাইকেলের হয়, ওই জামাটা এবং মোজাটা, দে আর ওইগুলো, সেজ হি, তিনি বলেছেন, ইউ ক্যান টেল হার সেলফ, তোমরা তাকে বলতে পারো, তাকে বলতে মৌরিয়াকে বলতে পারো, হি হ্যাজ গট আ ক্লিন বিউরিয়াল, অর্থাৎ তোমরা তোমাদের মাকে বলতে পারো যে তার সন্তান মাইকেল একটা পরিষ্কার সমাধি পেয়েছে। তার মানে যদি এগুলো মাইকেলের হয়, ঠিক আছে, এখন তো আমরা শিওর নই, এরাও শিওর নয় মাইকেলের বটে কিনা। যদি হয় তাহলে এই বিষয়ে তোমার মাকে নিশ্চিত থাকতে বলো যে মাইকেলকে পরিষ্কার একটা সমাধি দেওয়া হয়েছে, অর্থাৎ যেখানে ভেসে উঠেছিল দেহ সেখানে ওকে সমাধিস্থ করা হয়েছে। বেশ, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের ইচ্ছা। অ্যান্ড ইফ দে আর নট, এবং যদি এগুলো না হয় মাইকেলের, নট হিজ, যদি মাইকেলের না হয়,
লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে কাউকে কিচ্ছু এগুলো সম্বন্ধে বলার দরকার নেই। ফর সি উইল বি গেটিং হার ডেথ, কারণ এটা যদি তিনি শোনেন তাহলে মৌরিয়ার মৃত্যু ঘটে যেতে পারে, তিনি এতটা শোকার্ত হয়ে যেতে পারেন। মৌরিয়াকে তুমি তখনই বলো যদি তোমরা শিওর হও এগুলো মাইকেলের, তখনই বলবে, তাছাড়া বলার দরকার নেই। সেজ হি, এই কথাটা ইয়াং প্রিস্ট বলেছিল। এবার এই যে পুরো কথাটা বলছে কে? নোরা বলছে। কেমন করে বলছে? এই যে উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কানতে কানতে, শোক করতে করতে। ইয়াং প্রিস্টের কথাটা নোরা কানতে কানতে, শোক প্রকাশ করতে করতে বলল। এরপরে এই জাস্ট একটা লাইন পড়বো আমরা, তারপর পরের দিন কন্টিনিউ করবো। এইখানে এই ঘটনা যখন হচ্ছে তখন একটা সিনকে দেখানো হয়েছে। কি সিন দেখানো হয়েছে দেখো, ব্র্যাকেটে নয়, মানে নিচে লাইন দেওয়া রয়েছে, দ্য ডোর, দরজাটা, হুইচ নোরা হাফ ক্লোজড, নোরা যেটা অর্ধেকটা বন্ধ করে রেখেছিল, ইজ ব্লোন ওপেন, দমকা হাওয়ায় খুলে গেল, বাই আ গাস্ট অফ উইন্ড, এক দমকা বাতাসে। অর্থাৎ ওই যে নোরা ঢোকার সময় দরজাটা হালকা বন্ধ করে রেখেছিল না, যেটা অর্ধেক খোলা ছিল, সেটা একটা দমকা বাতাসে খুলে গেল। এত কিছু থাকতে হঠাৎ করে একটা দরজা দমকা বাতাসে খুলে গেল, সেটা দেখানোর কি প্রাসঙ্গিকতা? কি বোঝাতে চাওয়া হচ্ছে? আদৌ কি কিছু বোঝাতে চাওয়া হচ্ছে? অবশ্যই চাওয়া হচ্ছে। আমি প্রথমেই বলে এলাম, জেমস হিঞ্চ কোনো লাইন, কোনো শব্দ অপ্রাসঙ্গিকভাবে প্রয়োগ করেননি এই নাটকে। এই যে দরজা খুলে যাওয়ার সিনটা, যেটা দমকা বাতাসে খুলে যাওয়া, ঠিক এমন করেই এদের জীবনেই দমকা বাতাসের মতোই মৃত্যু প্রবেশ করে। দরজা দমকা বাতাসে খুলে যাওয়াটা একটা ছিল সিম্বল। কিসের সিম্বল? যে মৃত্যুর প্রবেশ ঘটছে। তার মানে জেমস হিঞ্চ বোধহয় কোথাও গিয়ে একটু হিন্টস দিয়ে দিচ্ছেন যে যে বান্ডেলটা তারা নিয়ে এসেছে প্রবাবেলি ওটা মাইকেলেরই জামা কাপড়। এদের বাড়িতে দমকা বাতাসের মতোই মৃত্যু হুটহাট প্রবেশ করে যায়। তাহলে এখানে প্রবেশ করলো কে? মৃত্যু। দমকা বাতাসটা ছিল মৃত্যুর প্রতীক, যে হঠাৎ করে প্রবেশ করলো। এবং এই যে দরজাটা, এটাও একটা দারুণ ইমেজ বা সিম্বল। দরজাটা কিসের সিম্বল? দরজাটা আ সিম্বল অফ থ্রেশোল্ড। থ্রেশোল্ড মানে চৌকাঠ যাকে বলি, যে চৌকাঠের ভিতরের দিকে আছে জীবন, বাইরের দিকে আছে মৃত্যু। অথচ ওই চৌকাঠটা না পেরুলে এদের জীবন চলবে না। এটাই হলো এদের জীবনের আইরনি। তুমি জানো যে নিশ্চিত মৃত্যু, যেমন কীটপতঙ্গ জানে আগুনে তার নিশ্চিত মৃত্যু, তবু সে আগুনের দিকেই ছুটে চলে। এদের জীবনটা ঠিক সেই রকম। এরা জানে সমুদ্র আমাদের প্রাণ কেড়ে নেবে, তবু সমুদ্রেই আমাদেরকে নামতে হবে। কারণ ও যেমন প্রাণ কাড়ে, তেমন ওকে না টপকালে, ওকে না জয় করলে আমার জীবনটাও চলবে না। সমুদ্রে না নামলে আমি মৎস্য শিকার করতে পারবো না। আমি যদি মাছ নাও ধরি, পশু যেগুলো বিক্রি করব, শস্য যেগুলো বিক্রি করব, মেইনল্যান্ডে নিয়ে যাব, তার জন্যও আমাকে সমুদ্রেই নামতে হবে। সুতরাং যতই আমি জানি এই চৌকাঠের ওপরে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে, তবু আমাকে মৃত্যুর সামনে গিয়েই দাঁড়াতে হবে। তুমি জানো যমরাজের সঙ্গে আমার সাক্ষাৎ নিশ্চিত, তবু তুমি যমরাজের উদ্দেশ্যেই রওনা দাও। এদের জীবনটা প্রত্যেক দিন সেইভাবে চলে। এদের এই দরজাটা হচ্ছে গিয়ে থ্রেশোল্ড অফ লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর চৌকাঠ। ভিতরে জীবন, বাইরে মৃত্যু। আবার মৃত্যুতে না গেলে জীবন পাওয়া যাবে না। কত সুন্দরভাবে প্রয়োগ করা হয়েছে এই ইমেজগুলো। আজকে আমরা এইখান পর্যন্ত পড়লাম, যেখানে দরজাটা কেবল খুলে গেল। এরপর দেখবো আস্তে আস্তে কীভাবে মৃত্যুর প্রবেশ ঘটছে একের পর এক এই বাড়িতে। অলরেডি 6 জনের মৃত্যু এই বাড়িতে ঘটে গেছে। ভাবো বাড়িটার অবস্থাটা, ভাবো মায়ের অবস্থাটা, যে মা নিজের চোখের সামনে 4 সন্তানকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, শ্বশুরকে হারিয়েছে। হারাতে হারাতে, খইতে খইতে, এত কিছু সহ্য করেও সে দাঁড়িয়ে আছে। তাহলে সে হিরো হবে না তো কি হবে? এত কিছুর পরেও দেখবে কি সুন্দরভাবে শেষমেশ সবার শেষে একটা মোটামুটি 10 থেকে 12 লাইনের একটা ডায়লগ আছে মৌরিয়ার, যেটা গায়ে কাঁটা দেওয়ার মতো ডায়লগ। এত কিছুর পরে গিয়েও কিভাবে একজন মা সব কিছুর উপরে মাথা তুলে দাঁড়াতে পারে, সেটা প্রমাণ করে দেবে মৌরিয়ার ওই ডায়লগটা। নাটক যত শেষের দিকে এগোবে, তত এর ইন্টেন্স বাড়বে, তত মনে হবে যেন এরপরে কি হলো।
আজকে সবে শুরু করলাম, এত দূর পর্যন্তই তোমাদের রইল।